সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে, শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক রহমান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে ভারতকেই বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়ে দিব জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের মাস্টার প্ল্যান, জামাতে ইসলামীর খেলা শুরু ঢাকার। এদিকে চাঞ্চল্যকর তথ্য, পাকিস্তান ও বাংলাদেশের সমঝোতায় পাল্টা জোট ভারত ও আফগানিস্তান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পুকে অসম্মান করছে অন্তর্বর্তী, সাজা দেবে বিএনপি ও তারেক রহমান। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি ইউনূসের, পরিবর্তে তারেককেও ভারতের দিকে ঘেঁষছেন, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খেলা শুরু বাংলাদেশের রাজনীতিতে, শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক রহমান। নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 200-র ওপর বেশি আসন নিয়ে তারেক রহমান জিতেছেন। তারেক রহমান শপথ নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন 25 জন পূর্বমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। নির্বাচনে অংশ না নিয়ে মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। খলিলুর রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা বলেছেন আমিরের ভারতের সম্পর্ক অন্তত ভালো। 2018 সালে তিনি 3 সদস্যের প্রতিনিধি নিয়ে ভারত সফর করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন পর পর ভারতে যান সফরে, কিন্তু সেমিনারে যোগ দেন আমির খসরু। এদিকে ভারত সফরে এসে কি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন তারেক? কারণ শেখ হাসিনা তো ভারতে আশ্রয় রয়েছেন। তারেক বাংলাদেশে দায়িত্ব আসার পর আওয়ামী লীগে একের পর এক অফিস খুলে যাচ্ছে। আওয়ামী লীগ কর্মীরা বলেছে তারা এই দিনগুলো দেখার জন্য অপেক্ষা করছিলেন। ফলে তারেক যদি ভারতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তাহলে খুব একটা অবাক হবে না রাজনীতি মহল। তবেই সংবাদ গোপন রাখা হবে, জনসম্মুখে আসবে না ঠিকই, তেমনি শেখ হাসিনা কোথায় আছেন ভারতের সেটা কেউ জানে না। লাস্ট কিছু যদি খেয়াল করেন তাহলে তারেক রহমান বা শেখ হাসিনা কেউ কিন্তু কারোর সম্বন্ধে কোনো বেফাস মন্তব্য করেনি। ফলে রাজনীতিতে এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয় হয়ে উঠেছে। তাই যদি সেদিকে অবশ্যই নজর থাকবে। তারেক রহমান ভারত সফর গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ, তিনি আবার শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি জানিয়ে সরগিয়ে এসেছিলেন। 2015 সালে আওয়ামী লীগের শাসনকালে তাকে অপহরণ করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার আমলে গুম হওয়ার পর টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল সালাউদ্দিন আহমেদ। চিফ প্রসিকিউটর তাজুলকে সরিয়েই ভারতকেই বার্তা দিলেন তারেক রহমান। বাংলাদেশের সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পরই যে ব্যক্তি সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত ছিলেন তার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। তাকেই ঢাকার বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর করেছিলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা বিচার করা এবং তাদের শাস্তি দিতে সবচেয়ে বেশি যিনি মরিয়া ছিলেন তিনিই তাজুল ইসলাম। বিএনপি ক্ষমতায় এসেই তাকে সরিয়ে দিল। বাংলাদেশের আইন বিচার সংসদ বিষয় মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর পদে আনা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। ঢাকা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। গত বছর 17 নভেম্বর শেখ হাসিনার সাজা দেওয়ার জন্য তাজুল ইসলামকেই সবচেয়ে জোরালো সওয়াল করেছিলেন। ক্ষমতার পরিবর্তনের পরই তাকে সরিয়ে আইনজীবীকে দায়িত্ব দেওয়ার নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তাজুলের এই অপসরের ইঙ্গিত। অপরদিকে দায়িত্ব থেকে সরানোর পর তাজুল ইসলামকে আমাদের দায়বদ্ধতা ছিল বাংলাদেশের ছাত্র জনতার প্রতি, তারা যাতে প্রকৃত বিচার পায় সেটাই আমরা চাই। এদিকে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর বলেন, আমরা চাই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক, বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও গতিশীল হোক। স্থানীয় সরকার নির্বাচনে মাস্টার প্ল্যান, জামাতের খেলা শুরু ঢাকার। জাতীয় নির্বাচন শেষ, এবার সবার নজর স্থানীয় নির্বাচনের দিকে। বিরোধী দল জামাত ইসলাম এখান থেকেই ঘুঁটি সাজাচ্ছেন। বিভিন্ন সূত্র বলছে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তারা তাদের প্রার্থী ঠিক করে ফেলেছে। সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাছাইয়ের কাজ তারা দ্রুত সম্পন্ন করবে। বিশেষ করে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনে জয়ী হওয়ায় জামাতের প্রধান লক্ষ্য। জামাতের নেতৃত্বাধীন 11 দল সংসদ নির্বাচনের সময় ঠিক করে ফেলেছে এই জোট তারা অটুট রাখার চেষ্টা করবেন। স্থানীয় নির্বাচন তারা প্রার্থী দেবে আলোচনার ভিত্তিতে। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চেয়েছিল জামাত ও এনসিপি। বিএনপি বিরোধিতায় সেই ভোট হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুতই হবে স্থানীয় সরকার নির্বাচন। এখন এটা অনেকটাই পরিষ্কার যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব দল প্রস্তুতি নেবে। অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন নিয়ে সংবিধানে বেশ কিছু সংশোধন করেছে। পরিবর্তন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। এইসব
অধ্যাদেশ ত্রয়োদশ সংসদ অনুমোদন পেলে স্থানীয় নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে হবে। আওয়ামী লীগের আমলে সেটি ও পূর্ব সভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী ছিল। পাকিস্তান বাংলাদেশের সমঝোতা পাল্টা জোট ভারত আফগানিস্তানের। গত 6 ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে শুক্রবারের নামাজের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। এই হামলায় প্রাণ হারায় অন্তত 36 জন, আহত হয়েছিলেন কমপক্ষে 177 জন। ঘটনার পর থেকেই পাকিস্তানি সরকার ও সেনাবাহিনী ভারতকে দোষারোপ করতে শুরু করে। এর কয়েকদিন পর উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউরে একটি বিস্ফোরক গাড়ি ভর্তি পাকিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে আঘাত করে। ঘটনায় নিহত হয়েছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর 11 জন জওয়ান, পাশাপাশি একটি শিশুর প্রাণ গিয়েছিল বলেই খবর। পরে পাকিস্তানি কর্তৃপক্ষ ওই হামলাকারীকে একজন আফগান নাগরিক হিসেবে শনাক্ত করে। এরপরই বিষয়টি অন্যদিকে মোড় নেয়। পাকিস্তান বলতে শুরু করে ভারত ও তালেবান সরকার মিলেমিশে পাকিস্তানের জঙ্গি হামলা পরিচালনা করছে। এখানেই থেমেছিল না পাকিস্তান সেনাবাহিনী, তারা আফগানিস্তান এয়ার স্ট্রাইক করে বসে। আফগানিস্তানের নাঙ্গাহার এবং পাকটিয়া প্রবেশ পাকিস্তানি বিমান বাহিনী, তালেবান, টিটিপি ও তাদের সহযোগী কয়েকটি সংগঠনের গোপন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। রাষ্ট্রপতি চুপ্পুকে অসম্মান, ইউনূসকে সাজা দেবে বিএনপি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদে বহাল রেখে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। দলের শীর্ষ নেতা তারেক রহমান দেশ সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক, কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতিকে যেন অপসারণ করা না হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদ থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালান পূর্বাতন তদারকি সরকার প্রধান ইউনূস। প্রধানমন্ত্রী নেই, সংসদ নেই, স্পিকার নেই। এই অবস্থায় রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে পারলে দেশে তৈরি হয় সাংবিধানিক শূন্যতা। এমন ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করেছে বিএনপি। তারেক রহমানের আপোষহীন মানসিকতা এই রকম ভয়াবহ সংকট থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ। অভিযোগ আছে রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা দেখাতে গিয়ে ইউনূস সরকার সংবিধানও লঙ্ঘন করেছেন। যদিও তা প্রমাণ হয়, সেক্ষেত্রে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তার শাস্তিও হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি ইউনূসের পরিবর্তে তারেকও ভারতের দিকে ঘেঁষতেন। শান্তির জন্য নোবেল বিজয়ী তথা প্রয়াত প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন 1.5 বছরের বেশি সময়। কিন্তু তার বিদায়ের পর যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পূর্ববর্তী প্রশাসক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগরে দিয়েছেন, জানিয়ে বাংলাদেশের রাজনীতি তোলপাড়। কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো? ইউনূস সাহেবের বিরুদ্ধে কেন এত ক্ষোভ বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর? আসলেই এই ক্ষোভটা স্বাভাবিক। 2024 সালে 8 আগস্ট শপথ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলী। তারপর থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে বাংলাদেশের বর্তমান সংবিধান রক্ষা করেছেন তার বিবরণ দিয়েছেন কালের কণ্ঠে একান্ত সাক্ষাৎকারে। সেখানে তিনি বিস্ফোরক সব মন্তব্য করেন।